দু রকম স্থিতিস্থাপক গুণাঙ্কেও বলা হলো যে একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক আর একটা হচ্ছে যে আয়তন বিকার গুণাঙ্ক। আর একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে, সেটাকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস। দৃঢ়তা গুণাঙ্ক জিনিসটা কি? দৃঢ়তা গুণাঙ্ক হচ্ছে যে দৃঢ়তা গুণাঙ্ক অপর নাম ক্রিম্পটন গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস। ধরো একটা বস্তু আছে, তার উপর ফোর্স দেওয়া হলো, ফোর্স দেওয়ার ফলে তার শেপটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু আয়তনটা অপরিবর্তিত রইল। বস্তুটার আকারের পরিবর্তন হয়, কিন্তু যদি আয়তন অপরিবর্তিত থাকে তাহলে সেই ক্ষেত্রে যে পীড়নের উদ্ভব হয় সেই পীড়নকে বলা হয় ক্রিম্পটন পীড়ন, আর ওই ক্ষেত্রে বিকৃতিকে বলা হয় ক্রিম্পটন বিকৃতি। যেমন ধরো একটা ধরো আয়তঘনকাকার বস্তু, ধরো একটা ইঁট আছে, ইঁটগুলোর মাপ আমাদের লম্বায় 10 ইঞ্চি, চওড়ায় 5 ইঞ্চি, উচ্চতায় হচ্ছে তোমার 3 ইঞ্চি। তাহলে যদি ইঁটের একটা তলকে আমি দেখাই, আয়তাকার তল, দেখো এইরকম এবিসিডি, ধরো এবিসিডি। এইবার তুমি আপার সারফেসের উপরে একটা ফোর্স এদিকে প্রয়োগ করলে, এদিক বরাবর তুমি একটা ফোর্স দিলে, আপার সারফেস বরাবর ফোর্স দিলে হবে কি, দেখো আপার সারফেসটা দেখো তোমার একটু ডিসপ্লেসড হয়ে যাবে, অর্থাৎ প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে একটা কোণ দেখো তৈরি হয়ে যাবে, অর্থাৎ এরকম ভাবে অবস্থান করবে। দেখো অর্থাৎ এ ড্যাশ, বি নামটা এখানে দিচ্ছি, এ ড্যাশ বি ড্যাশ সিডি অবস্থানে চলে আসবে, কিন্তু এ বি আর এ ড্যাশ বি ড্যাশ সমান, বুঝতে পারলে না? অর্থাৎ এ বি ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ। এইটা যদি ইটের উপর তলটা ভাবো, তাহলে এইটা যদি লম্বাটা হয় তার মাপ হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চিটা 10 ইঞ্চিই আছে। তাহলে কি হলো, আয়তন দেখো অপরিবর্তিত রইল। আয়তন চেঞ্জ হবে কি করে? বাহুগুলোর যদি দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য কোনো পরিবর্তন হয়নি। তুমি দেখো সমকোণীর উপরের আয়তনের ফর্মুলা পড়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আছে, কিন্তু দেখো তার শেপটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ প্রাথমিক অবস্থানের সঙ্গে অন্তিম অবস্থানে আপার সারফেসটা একটা কোণে অবস্থান করছে, এ ডি এ ড্যাশ বা থিটা এই কোণে অবস্থান করছে। এই কোণটাই হচ্ছে ক্রিম্পটন বিকৃতির পরিমাপ। বিকৃতি ক্ষেত্রে মাপবে কি করে? যে কোণে পরিবর্তিত হলো প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানটা, সেই কোণটাকে বলা হয় তোমার ক্রিম্পটন বিকৃতি বা তোমার রিজিডিটি স্ট্রেন। তাহলে এই অবস্থায় তোমার যে পীড়নের উদ্ভব ঘটে, অর্থাৎ পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ তোমার ফোর্সের প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটে তাকে বলা হয় ক্রিম্পটন পীড়ন। এবং দৃঢ়তা গুণাঙ্ক ইকুয়াল টু হয় ক্রিম্পটন পীড়ন বাই ক্রিম্পটন বিকৃতি। এটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা। তাহলে এটাকে লেখা হয় ইটা দিয়ে, এরকম ইটা, এন এর মতো একটা লম্বা করে একটু নেমে যাবে। ক্রিম্পটন পীড়ন মানে ফোর্স পার ইউনিট এরিয়া, তাই তো? যে প্রস্থচ্ছেদের উপর ফোর্সটা দেওয়া আছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে
ফোর্স দিয়ে ভাগ করতে হবে একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটে বাই বিকৃতি অলরেডি বলেছি থিটা, থিটা ইজ দ্য মেজারমেন্ট অফ স্ট্রেন। তাহলে এই যে কোণে সরে গেছে, ইটটা সে তোমার স্থিতিস্থাপক বস্তু নয়, মাটি দিয়ে তৈরি, কিন্তু ওটা যদি লোহা দিয়ে তৈরি হতো, লোহা কিন্তু স্থিতিস্থাপক বস্তু, তাহলে লোহার ইটের ওপর ওই রকম আপার সারফেসে ফোর্স দিলে কতটা করে পরিবর্তন হয় তুমি দেখেছো কেউ? পরিবর্তন হয় কিন্তু তুমি বুঝতে পারো না। যেমন একটা তারে যদি তুমি নিচের দিকে টানো, তারটাকে ধরে তারের দৈর্ঘ্য বাড়ে কিন্তু তুমি বুঝতে পারো না খালি চোখে, ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায় যে হ্যাঁ সত্যি বাড়ে। এখানেও তাই কোণের একটা চেঞ্জ আছে কিন্তু তুমি বুঝতে পারো না, বিকজ দি চেঞ্জ অফ অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল। তাহলে এ ডি এ ড্যাশ ত্রিভুজের লেখা যাবে দেখো tan থিটা ইকুয়াল টু এ ড্যাশ বাই এ ডি, এটা লেখা যাবে না, যাবে না বলে দেখিনি? তাহলে tan থিটা, থিটা যেহেতু খুব ছোট, তাহলে এটা একটা তুমি ক্যালকুলাসে পরবর্তীকালে পড়বে, থিটা ইফ থিটা ইজ ভেরি স্মল দেন সাইন থিটা ইকুয়াল টু থিটা, tan থিটা ইকুয়াল টু থিটা। থিটা ভেরি স্মল মানে থিটার মানকে একবারে জিরোতে নিয়ে চলে যায়, তখন সাইন জিরোর মান জিরো আসে, tan জিরোর মানও জিরো। তুমি ক্যালকুলেটার টিপে সাইন 0.01 ডিগ্রির মান বার করবে, 0.01ই হবে, tan 0.01 মান দেখবে 0.01ই দেবে। সুতরাং বলা যেতে পারে যে থিটা ইকুয়াল টু এ ড্যাশ, মানে যতটা শিফটিং হলো স্মল এল লেখা হয়, এইটুকু শিফটিং হয়েছে, বাই এডি মানে অরিজিনাল প্রাথমিক লেন, এইটাকে তোমার ক্যাপিটাল এল লেখা হয়। এভাবেও লেখা হয়, আবার কেউ কেউ এভাবেও লিখে দেয় এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাই হচ্ছে তোমার দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা। এবং এই দৃঢ়তা গুণাঙ্কটা কঠিন বস্তুর ক্ষেত্রেই দেখা যায়, তার কারণ তরল বা গ্যাসীয় পদার্থ এরকম তো শেপ চেঞ্জ হবে না। রাশিমালাটা কোনটা? এই ইটার সমান ইটা ইকুয়াল টু এফ বাই এ বাই থিটা, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ রিজিডিটি মডিউলাস। বুঝতে পারলে না? পারলে না? আচ্ছা, এই হলো 3 প্রকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এরপর আর একটা ভৌত রাশি আছে স্থিতিস্থাপকতা সংক্রান্ত, সেটা হচ্ছে পয়সন অনুপাত বা পয়সন রেশিও। পয়সন অনুপাত বলতে কি বোঝায়? যদি তুমি এই রকম ধরো একটা রড আছে, এই রডটাকে তুমি যদি টেনে বাড়াও ফোর্স দিয়ে, তাহলে টেনে বাড়বে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বাড়বে, কিন্তু প্রস্থ বরাবর বা ব্যাস বরাবর তার সমকোণে কি হবে? কমে যাবে। তাহলে দৈর্ঘ্য বরাবর বেড়ে যাওয়া যেমন একটা বিকৃতি, ব্যাস বরাবর কমে যাওয়াও দেখো একটা বিকৃতি। তাহলে এই মতাবস্থায় তোমার ব্যাস বরাবর কমে যাওয়াটাকে বলা হয় পার্শ্বীয় বিকৃতি, আর দৈর্ঘ্য বরাবর বেড়ে যাওয়াটাকে বলা হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। এই পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই বলা হবে পয়সন অনুপাত বা পয়সন রেশিও। তাহলে পয়সন অনুপাত, পয়সন অনুপাত ইকুয়াল টু হয় পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। হবে না? হবে না? এটা হচ্ছে পয়সন অনুপাতের রাশিমালা। তাহলে ধরো এইরকম ধর একটা তারে বা রডে প্রাথমিক দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দিয়ে লেখা হয়, ফোর্স প্রয়োগ করার পরে ধরো স্মল এল পরিমাণ সে দৈর্ঘ্য বেড়েছে, তাহলে পয়সন অনুপাতকে সিগমা দিয়ে লেখা হয়। সিগমা ইকুয়াল টু অনুদৈর্ঘ্য বিকৃতির রাশিমালাটা হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। হবে না? হবে না? পার্শ্বীয় বিকৃতি কি? পরিবর্তিত ব্যাস বাই প্রাথমিক ব্যাস। তাহলে যে পরিমাণ ব্যাস কমে গেল, তাহলে ধরো স্মল ডি পরিমাণ কমে গেল, আর প্রাথমিক ব্যাস ছিল ক্যাপিটাল ডি, বা সিগমা ইকুয়াল টু স্মল ডি ইন্টু ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল। এটাই হচ্ছে পয়সন অনুপাতের রাশিমালা। যেহেতু এটা দুটো সমজাতীয়
রাশির অনুপাত এটা হবে এককবিহীন এবং মাত্রাবিহীন। তাহলে মনে রাখবে স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো 3 প্রকার। একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, তারপর হলো আয়তন বিকার গুণাঙ্ক, তারপর হলো দৃঢ়তা গুণাঙ্ক। পয়সন অনুপাত কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। প্রশ্ন দেয় পয়সন অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা যাবে কি না যাবে না? কেন যাবে না? স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনেশন হলো পীড়ন আর বিকৃতির অনুপাত। পয়সন অনুপাত কোনো পীড়ন আর বিকৃতির অনুপাত নয়, এটা দুটো বিকৃতির অনুপাত। সেই জন্য পয়সন অনুপাতকে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা যাবে না। থিওরিটিক্যালি পয়সন অনুপাতের মানটা -1 থেকে 0.5 মধ্যে থাকে সমস্ত মেটেরিয়ালে। -1 থেকে 0.5 বা হ্যাপের মধ্যে থাকে। অর্থাৎ সিগমা -1 লেস দ্যান ইকুয়াল টু সিগমা লেস দ্যান ইকুয়াল টু 0.5, তাই তো নাকি? কিন্তু বাস্তবে যখন তুমি কোনো পরীক্ষা নিরীক্ষা করে বার করবে পয়সন অনুপাতের মান কখনোই তুমি নেগেটিভ পাবে না। এমন কোনো বস্তুর পয়সন অনুপাত ল্যাবরেটরিতে নির্ণয় করে দেখাতে পারবে না যে বস্তুর জন্য তোমার পয়সন অনুপাতের মানটা হয় নেগেটিভ। সো পয়সন রেশিও ইজ অলওয়েজ এ পজিটিভ কোয়ান্টিটি। Why no? Poisson ratio cannot be negative in practice. দেখো তাহলে এটা দেখতে গেলে তোমার ডেফিনেশনটাই যেতে হবে। পয়সন অনুপাত হলো পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। দৈর্ঘ্য বরাবর বেড়ে যাওয়া হলো অনুদৈর্ঘ্য বিকৃতির পরিমাপ এবং দৈর্ঘ্য বরাবর বেড়ে যাওয়াকে বলা হয় পজিটিভ অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুরূপভাবে যদি দৈর্ঘ্য বরাবর বাড়ে তাহলে স্বাভাবিক ঘটনা কি? ব্যাস বরাবর কমবে। তাহলে দৈর্ঘ্য বরাবর বেড়ে যাওয়াটাকে যেমন পজিটিভ বলা হয়, সেরকম ব্যাস বরাবর কমে যাওয়াটাকে পজিটিভ বলা হয়। এটা পজিটিভ হতে গেলে হয় দুটো রাশির অনুপাত নেগেটিভ হতে হবে বা দুটো রাশির অনুপাত পজিটিভ হতে হবে, তবে পজিটিভ হবে। তাহলে দৈর্ঘ্য বরাবর বেড়ে যাওয়াটা যেমন পজিটিভ, ব্যাস বরাবর কমে যাওয়াটা পজিটিভ। সুতরাং দুটো পজিটিভের অনুপাত পজিটিভই হয়। কিন্তু পয়সন অনুপাত নেগেটিভের কথার অর্থ কি? দৈর্ঘ্য বরাবর যদি বাড়ে তাহলে ব্যাস বরাবরও বাড়তে হবে, তার কারণ ব্যাস বরাবর কমাটা পজিটিভ, সুতরাং ব্যাস বরাবর বাড়াটা নেগেটিভ। কিন্তু বাস্তবে এমন কোনো বস্তু পাবে না যে বস্তু বল প্রয়োগ করলে দৈর্ঘ্যও বাড়বে ব্যাস বরাবরও বাড়বে। এরকম বস্তু তোমার বাস্তবে কখনোই পাওয়া যায় না। সেই কারণে পয়সন অনুপাত হলো সর্বদাই একটি ধনাত্মক সংখ্যা। ইট ক্যান নেভার বি নেগেটিভ। বুঝতে পারলে না? আচ্ছা, এরপর তোমার যে বিভিন্ন তোমার স্থিতিস্থাপক যে ধ্রুব রাশি তাদের মধ্যে একটা রিলেশন আছে। বিভিন্ন স্থিতিস্থাপক ধ্রুব রাশি কি বললাম? প্রথমে বলা হয়েছিল ইয়ং গুণাঙ্ক ওয়াই, তারপর বলা হলো আয়তন গুণাঙ্ক, আয়তন বিকার গুণাঙ্ক তোমার কে, তারপর বলা হয়েছে দৃঢ়তা গুণাঙ্ক এন, তারপর বলা হলো পয়সন অনুপাত সিগমা। এই চারটে ভ্যারিয়েবল রাশির মধ্যে রিলেশন আছে। সেটা হচ্ছে যে y ইকুয়াল টু 3k ইন্টু 1 - 2 সিগমা, একটা y k সিগমা, তিনটে করে অজ্ঞাত রাশি দিয়ে রিলেশনগুলো। দ্বিতীয় রিলেশন এখানে এন দেখো নেই, এন বা ইটাটা নেই, এটা এন অনেকে লেখে। দ্বিতীয় রিলেশন y ইকুয়াল টু এনটা বা ইটাটা যদি ইনভলভ হয় এটাকে আমি এন করে দিচ্ছি, তাহলে ঝামেলা হয়ে y ইকুয়াল টু 2n ইন্টু 1 প্লাস সিগমা। এটা হচ্ছে y n আর সিগমার মধ্যে রিলেশন। দুটোকে সমান করলে k n আর সিগমা তুমি পেয়ে যাবে। বুঝতে পারলে না? অর্থাৎ 3k ইন্টু 1 - 2 সিগমা ইকুয়াল টু 2n ইন্টু 1 প্লাস সিগমা। সুতরাং 3k মাইনাস 6k সিগমা ইকুয়াল টু 2n প্লাস 2n সিগমা। সুতরাং
3k মাইনাস 2n ইকুয়াল টু সিগমাটা কমন গিয়ে হবে 2n প্লাস 6k। সুতরাং সিগমা ইকুয়াল টু 3k মাইনাস 2n বাই 2n প্লাস 6k। বুঝতে পারলে না? হ্যাঁ, এইখানে যে দেখো তোমার আয়তন বিকার গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক দুজনারই মিনিমাম মান 0 হতে পারে। আয়তন বিকার গুণাঙ্ক কি? যখন 0 কখন হবে? যখন ফোর্স দেওয়া সত্ত্বেও আয়তনে কোনো পরিবর্তন হলো না। তাহলে এর মান যদি 0 বসাও, এই জায়গাগুলো তোমার থাকবে না। দেখো সিগমার মানটা হবে -2n বাই +2n মানে -1। আবার ইনের মান যদি 0 বসাও তখন কি হবে? দেখো এই দুটো থাকবে না, 3k বাই 6k মানে হ্যাঁ। তার মানে পয়সার অনুপাতে মানটা সেই জন্য হয় -1 থেকে হ্যাঁ। বাট ইট ইজ থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালি তোমার 0 থেকে 0.5। থিওরিটিক্যাল রেজাল্ট দিয়ে সবসময় তুমি বাস্তব মানকে দেখাতে পারবে না। তাহলে এইগুলো হলো তোমার y k n এর মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই তিনটে রিলেশন। এর প্রমাণগুলো তোমার সিলেবাসে নেই, এটা আবার বিএসসিতে আছে, সুতরাং ওটা আমি বলছি না। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমার স্প্রিং এর স্থিতিস্থাপকতা, তোমার স্প্রিং ও স্থিতিস্থাপকতার ধর্ম তোমার দেখায়। যেমন একটা স্প্রিং এর ওপর তুমি যদি ফোর্স প্রয়োগ করো তাহলে স্প্রিংটা তোমার দৈর্ঘ্যে বেড়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে হয় কি, তুমি যত বেশি দেখো তুমি ফোর্স দেবে, স্প্রিং এর দৈর্ঘ্য তত বেশি করে তোমার বাড়বে। এটা লক্ষ্য করেছো? স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি আর স্প্রিং এর উপর প্রযুক্ত বল, এরা একে অপরের সমানুপাতি হয়। হয় না? স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি আর স্প্রিং এর উপরে যে তোমার প্রযুক্ত বল, এরা একে অপরের তোমার সমানুপাতি হয়। সুতরাং বলা যেতে পারে যে a প্রপোর্শনাল টু x হবে তো। সুতরাং a ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট k ইনটু x, তাই তো হয়? এটাই হচ্ছে স্প্রিং এর উপর প্রযুক্ত বল এবং দৈর্ঘ্য বৃদ্ধির মধ্যে সম্পর্ক। কে হচ্ছে একটা ধ্রুবক রাশি, এই ধ্রুবকটাকেই বলা হয় স্প্রিং এর বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। তাহলে কে ইকুয়াল টু হয় এফ বাই এক্স। এই ধ্রুবকটা পুরোপুরি স্প্রিং এর ব্যক্তিগত, প্রযুক্ত বলের উপর এই ধ্রুবকটা নির্ভর করে না। তাহলে বল ধ্রুবক কাকে বলে? ইফ x ইকুয়াল টু 1 দেন k ইকুয়াল টু f। হবে না? সুতরাং কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাহাই হলো স্প্রিং এর বল ধ্রুবক। এইবার দেখো, যে স্প্রিং এর কেটা বেশি, ধরো একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছো, তাহলে কোন স্প্রিং এর ক্ষেত্রে বেশি ফোর্স দিতে হবে? যে স্প্রিং এর দেখো কে বেশি, এক্স এর মানে 1, তাহলে যে স্প্রিং এর কে বেশি সেই স্প্রিং এ তোমার প্রযুক্ত বলটা বেশি হবে। তার মানে কি, কে বল ধ্রুবক এই রাশিটা স্প্রিং এর অনমনীয়তাকে প্রকাশ করে। বুঝতে পারলে না? অর্থাৎ বেশি ফোর্স দিলে তবে দৈর্ঘ্য বাড়বে যদি কেটা বেশি হয়। তার মানে কি, স্প্রিংটা তোমার বাড়তে চাইছে না, বেশি ফোর্স দিলে অল্প বাড়বে মানে কি, স্প্রিংটা কে এর জন্যই তোমার স্প্রিংটা বাড়তে চাইছে না, কে বেশি হওয়ার জন্য। তার মানে কি, চট করে বেড়ে যাওয়াটাকে তো বলা নমনীয়তা, তাহলে না বাড়াটাকে ঠিক উল্টোটা বলা হবে অনমনীয়তা। সুতরাং বল ধ্রুবক স্প্রিং এর অনমনীয়তা ধর্মকে প্রকাশ করে। বুঝতে পারলে না?